ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো আন্তর্জাতিক খবরের দিকে। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রিটি ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন। বলার অপেক্ষা রাখে না এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রিটি ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন। ভারতীয় মুদ্রায় যা প্রায় 21,000 টাকা। 2026 সাল থেকে কার্যকর হয়ে যাবে এই নয়া নীতি। বলার অপেক্ষা রাখে না এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। হোয়াইট হাউসে বিদেশিদের আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল, গ্রিন কার্ড হোল্ডারদের ওপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ডামাডোলের মাঝেই সম্প্রতি মার্কিন পার্লামেন্টে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল। এই বিলের মাধ্যমে মার্কিন ভিসায় যুক্ত করা হচ্ছে ইন্টিগ্রিটি ফি, যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথাপিছু খরচ হতো মাত্র 16,000 টাকা, 2026 সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকায়। নয়া মার্কিন নীতি অনুযায়ী যারা সাময়িকভাবে আমেরিকায় যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য হবে এই ইন্টিগ্রিটি ফি, অর্থাৎ পর্যটন, ব্যবসা, পড়াশোনা ও কর্মসূত্রে যারা আমেরিকা আসবেন তাদের জন্য এই নিয়ম লাগু হবে। যদিও কূটনৈতিক ভিসার জন্য এই খরচ লাগবে না। পাশাপাশি আরও জানা যাচ্ছে এই ইন্টিগ্রিটি ফি কিন্তু স্থির নয়, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এর খরচও বাড়বে। জানা যাচ্ছে বর্তমানে মার্কিন ভিসা B1 ও B2 এর জন্য খরচ পড়ে প্রায় $185 মার্কিন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 15,000 টাকা। 2026 সাল থেকে এর সঙ্গে যোগ হবে ইন্টিগ্রিটি ফি, যার ফলে এখানে যুক্ত হবে I-94 ফি, ESTA বাবদ আরও 10,000 টাকা ও অন্যান্য আরও খরচ যোগ হবে এর সঙ্গে। সব মিলিয়ে ভিসার খরচ বাবদ পড়বে প্রায় 40,000 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়োজনে আবার ইরানে হামলা চালাবে ইসরায়েলি সেনা, আর সেই হামলার অভিঘাত হবে আরও ভয়ঙ্কর। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি বায়ুসেনার একটি কর্মসূচিতে ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফান আপনাদের যে কোনো জায়গায় পৌঁছে যাবে। নতুন করে উত্তেজনার এই আবহেই শুক্রবার তেল আভিভ জানিয়েছে, জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইসরায়েল এবং মার্কিন সেনার বোমাবর্ষণের পরে আয়াতোল্লাহ খামেনেইয়ের দেশের হাতে পরমাণু বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গিয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে উদ্বেগের। প্রসঙ্গত 12 জুন রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরেই পুরোদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দুই দেশের। সংঘর্ষের সেই আবহেই 21 জুন ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাজ এবং ইসফানে 36টি বাংকার ব্লাস্টার সিরিজের GBU-57 বোমা আর টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন সংঘর্ষ বিরতি হয় তেল আভিভ তেহরানের। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নতুন করে উত্তেজনার অনুঘটক হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে 5,000টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত চুক্তি সই হবে। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে 5,000টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার শুক্রবার এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার উদ্দেশ্যে আমরা 4 দফা পরিকল্পনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ তারই অন্যতম অংশ। ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকাধীন কোম্পানি থ্যালেস পশ্চিমী দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেন। আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র বা LMM সরবরাহ করা হয়েছে।
গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ এবং বৈঠক ভেস্তে যাওয়ার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। এরপরেই কিভকে সামরিক সহায়তা বন্ধের কথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে সময়েই কিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিভে পাঠানো হচ্ছে থ্যালেস। হাই নিউজ নেটওয়ার্ক। মায়ানমারের গৃহযুদ্ধের কারণে গত 1.5 বছরে নতুন করে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সাম্প্রতিক রিপোর্টে একথা জানানো হয়েছে। ওই রিপোর্ট বলছে, নতুন আশ্রয় প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু। 2017 সালে গোষ্ঠী হিংসা এবং মায়ানমার সেনার হামলার জেরে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারপর এটি সবচেয়ে বড় শরণার্থী অনুপ্রবেশের ঘটনা। ইউএনএইচসিআর জানিয়েছে, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন 1,21,000 রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। অনেককে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। প্রসঙ্গত, মায়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। গত 2 বছরের যুদ্ধে জুন্টা সেনাকে হারিয়ে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত ডিসেম্বর থেকে মংডু, বুথিডং, পালেতোয়ার শহরসহ মায়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে। ওই প্রদেশের সঙ্গেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূসের সরকার। একদা মায়ানমারের শাসক হিসেবে সামরিক জুন্টা চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরা চলতি যুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহযোগী হয়েছিল। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি এবং রোহিঙ্গা সলিডিটারি অর্গানাইজেশনের যোদ্ধারাও গত 1 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জুন্টা ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা মুসলিমরা নতুন করে আরাকান আর্মির নিশানা হচ্ছেন, ফলে আবার বাংলাদেশে নেমেছে শরণার্থীর ঢল। হাই নিউজ নেটওয়ার্ক। কান ফিল্ম ফেস্টিভ্যালের পর রাষ্ট্রপতি ভবনে দেখানো হল অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। আগামী 18 জুলাই ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তির আগেই বিপুল জনপ্রিয়তা চর্চা সৃষ্টি করেছে দর্শক মহলে। রাষ্ট্রপতি ভবনে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ফের পরিচালকের আসনে অনুপম খের। দীর্ঘ 2 দশক পরিচালনা থেকে বিরত থাকলেও প্রবীণ এই অভিনেতার অভিনয় মন কেড়েছে দর্শকের। তবে সাম্প্রতিককালে অনুপম পরিচালিত তানভি দ্য গ্রেট ছবিটি বেশ চর্চা সৃষ্টি করেছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনে বিভাগে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই দর্শক মহলে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিশ্বের দরবারে বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হল তানভি দ্য গ্রেট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ছবিটি প্রদর্শিত হয়। এক বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণীর দেশের হয়ে অভাবনীয় লড়াইয়ের গল্প দেখে মুগ্ধ খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও বলিউড হলিউড তারকারাও এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে প্রশংসায় ভরালেন। রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিংয়ে তানভি দ্য গ্রেট সিনেমার স্ক্রিনিংয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবিটি উপভোগ করেছেন এবং দেশের রাষ্ট্রপতি ছবিটি দেখে মুগ্ধ। We are very honored that President of India Draupadi Murmu ji has accepted to watch the film. हमारी पूरी काफी लोगों की यूनिट के सामने ये हमारे लिए इससे बड़ी, वो आर्म्ड फोर्सेस की सुप्रीम कमांडर हैं, हमारे लिए इससे बड़ी उपलब्धि की बात क्या हो सकती है कि रिलीज से पहले हमारी फिल्म हमारे देश की राष्ट्रपति देखेंगी और इतना बड़ा होदा, और वो परफेक्ट एग्जाम्पल है, डिफरेंट बट नो लेस। বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি দেশের মাটিতেও বিপুল প্রশংসা পেতে শুরু করেছে অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 18 জুলাই। মুক্তি পাওয়ার আগে এই ছবির জনপ্রিয়তা কৌতূহলী করে তুলেছে দর্শক মহলকে। হাই নিউজ নেটওয়ার্ক।
নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে, তবে দক্ষিণবঙ্গের 5 জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও, ফলে আপাতত দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়েছে, তবে দক্ষিণবঙ্গের 5 জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে রয়েছে অক্ষরেখাও, ফলে আপাতত দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের পর আপাতত আর কোথাও বৃষ্টির সতর্কতা নেই। তবে আলিপুর জানিয়েছে, যেহেতু রাজ্যে বর্ষার বাতাস সক্রিয়, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতে। নিম্নচাপ অঞ্চল শক্তি হারিয়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে, তবে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের 5 জেলায় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।